কিছুটা এগিয়ে এলাম, ওদিকে আপনাদের সেতুর ছবি দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে কি কালনাগিনী নদী। আর এই কালনাগিনী নদীর পাশেই যেখানে দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব মেদিনীপুরের সঙ্গে যে যোগাযোগ রয়েছে, আর এই যে ঘাটটা, এই ঘাটটাই যাব। আর এখানে একটা সুন্দর ছাউনি রয়েছে, এই ছাউনিটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে সুন্দর ছাউনি, এই ছাউনি দেওয়া রয়েছে। যখনই কোনো সময় বর্ষা আর রোদের সময় এখানে যারা পূর্ব মেদিনীপুর যাওয়ার জন্য চলে আসে, তারা কিন্তু এই ঘাটে এসে, অর্থাৎ এখানে যে ছাউনি করে দেওয়া হয়েছে, এই ছাউনির নিচে তারা কিন্তু বসে। তবে এখান থেকে কখন কোন টাইমে নৌকো যায় সেই ছবিগুলো হয়তো আমরা এখান থেকে দেখাতে পারবো না, তবে সময়সূচি কি রয়েছে আমরা এবার ধীরে ধীরে এগোচ্ছি। এই যে ঘাটটা, সেই ঘাটটার ছবি দেখাবো। অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে যারা যাতায়াত করেন, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার যোগাযোগ যেমন জলপথে অর্থাৎ সড়ক পথে যেমন রয়েছে, জলপথেও রয়েছে। আর জলপথে অনেকেই জানেন না যে এই জায়গাটা কোন জায়গা, যেটাকে স্টিমার ঘাট পশ্চিম। অর্থাৎ এখানে স্টিমার চলতো কি লঞ্চ চলতো কি নৌকা চলতো, এই জায়গাতে কখন কোন সময় আসে সেটাও তারা এখানকার মানুষই বলতে পারবে। তবে এখানে কোনো বোর্ড লাগানো নেই, তবে এই একটা বোর্ড রয়েছে, এটা অনেক, এই যে একটু দেখাই আপনাদেরকে, এটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, এই বোর্ডটা আপনাদের দেখাবো। তবে এইখানে কিন্তু ঘাট, এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্টিমার ঘাট। অনেকেই কিন্তু এই স্টিমার ঘাট সম্বন্ধে কৌতূহল ছিল, সেই কৌতূহল কিন্তু আজ আমরা আপনাদের চিত্র দেখিয়ে, ছবি দেখিয়ে বুঝিয়ে দেব যে এই কালনাগিনী নদী যখন মজে গেছে, তখন কিন্তু এই ঘাটটা কতটা অকেজো হয়েছে। তার জন্য কিন্তু অন্যত্রে ব্যবস্থা করেছে, যেখানে ময়নাপাড়া বলে একটা জায়গা রয়েছে, সেই ময়নাপাড়া জায়গা থেকে কিন্তু তারা এখন যাতায়াত করে। তবে এই ঘাটটাতে যখন জল বেশি হয়, অর্থাৎ জোয়ারের জল যখন থাকে, তখন কিন্তু এই ঘাটে তারাই চলে আসে, এখান থেকে আবার মেদিনীপুর চলে যায়। তবে ওই দিকে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মৎস্য বন্দর, কাকদ্বীপের সবথেকে বড় বন্দর যেটা হচ্ছে মৎস্য বন্দর। তবে এই জায়গাতে যে একটা ছাউনি করে দেওয়া হয়েছে, তাতে করে কোনো অসুবিধে হয় না, কারণ এখানকার মানুষজন যখনই মেদিনীপুরের দিকে যাবে, তারাই ছাউনিতে এসে বসে পড়ে। কারণ বৃষ্টি ঝড় জল যাই থাকুক না কেন, এই ছাউনিতে যদি বসে পড়ে, তাতে করে তাদের কিন্তু অনেকটাই স্বস্তি হয়। তবে এই যে কবে এটা উদ্বোধন হয়েছিল, সেই ছবিটাও একটু আপনাদের দেখাই। তবে একটু ধীরে ধীরে এই সাইডের দিকে যাব। এখানে যদি সময়সূচি থাকতো নিশ্চয়ই আপনাদের দেখাতে পারতাম। সেরকম সময়সূচি কী আজ রয়েছে দেখি। এখানে অনেকেই জামা গায়ে দিয়ে রয়েছে, একটু কথা বলি। কবে কখন করে এ ছাড়ে? জোয়ার ভাটা নিয়ে ছাড়ে। জোয়ার ভাটা বলতে যখন জোয়ার হবে তখন ছাড়বে, ভাটা হলে বন্ধ থাকে। স্টিমার ঘাট নামটা কেন হলো? স্টিমার ঘাট, স্টিমার ঘাট নামটা কেন হলো? এইখানে আগে স্টিমার আসতো। স্টিমার হ্যাঁ, মানে কয়লা দিয়ে স্টিমার চলতো? কয়লা দিয়ে কি তেল দিয়ে তা জানি না, স্টিমার আসতো আগে, মানে জাহাজ আসতো। তা এখন আর জাহাজ চলে? জাহাজ চলেনি, নৌকাও নেই, ট্রলার চলে। তা এখন কি হয়েছে? এখন তো বসত বাড়ি করে উঠেছে। হ্যাঁ, এখানে আগে নদী ছিল, এই যেখানে দাঁড়িয়ে আছি এটা নদী ছিল। কি নদী? এটা কালনাগিনী নদী। কি নাম আপনার? আমার নাম নির্মল ভূঁইয়া। অর্থাৎ এখানকার যারা স্থানীয় বসবাসকারী, তাদের সঙ্গে ঠিক মতো না কথা বললে ঠিক বোঝা যাচ্ছে না, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। তো এইখানকার যারা স্থায়ী বসবাসকারী অর্থাৎ স্থানীয় বসবাসকারী যারা, তাদের সঙ্গে কথা হলো। এক সময় এগুলো সব নদীর চর ছিল, আজকের কিন্তু নদীর চর আর নেই, কারণ সেই নদী মজে গেছে। একদিকে দেখি আপনাদের দেখাই, বলেছিলাম না মরিগঙ্গা নদী, আর তার পাশাপাশি কালনাগিনী নদী। মরিগঙ্গা নদী যেমন মজে গেছে, যার জন্য সরকার আজকের উদ্যোগ নিয়েছে মরিগঙ্গা থেকে লডেইট একটা সেতু তৈরি করবে। তবে এখানে স্টিমার ঘাটের এই যে কালনাগিনী নদী রয়েছে, তার উপরে কিন্তু একটা সেতু তৈরি হয়েছে ঠিকই, এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। তবে এলাকায় কাজকর্ম চলছে, সে ছবিও আমরা তুলে ধরেছি। তবে আমরা ধীরে ধীরে, এই যে বলেছিলাম যে পূর্ব মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার অনেকটাই যোগাযোগ রয়েছে। তবে স্থলপথে যেমন যোগাযোগ রয়েছে, এই যে জলপথে যোগাযোগটা অনেকেই হয়তো জানে না। তবে আমরা একটু ঘুরিয়ে দেখাই। এই যে মরিগঙ্গা নদীটা, যে নদীতে এইখানে কিন্তু সেই স্টিমার আসতো বলে এখানকার মানুষের কথা। তবে স্টিমার আসলে এই জায়গায় আর এখন আসতে পারে না, যার ফলে সমস্যা হয় কি, এখানে বড়জোর সেই ট্রলার যেগুলো দেখতেই পাচ্ছেন, এই ট্রলারগুলো কিন্তু আসে এখানে। এই ঘাট, এখানে জোয়ার ভাটা হলে এগুলো ভেড়ে এখানে, তারপরে এই ভেড়ার পরেই কিন্তু তাদের নিয়ে যায় সেই পূর্ব মেদিনীপুর। তবে যাই হোক, এই যে ছবিটা আপনাদের দেখালাম, অর্থাৎ বর্তমানে এই কালনাগিনী নদীর হাল কেমন রয়েছে সেটা যেমন দেখলেন, পাশাপাশি এই যে মৎস্যবন্দর রয়েছে, সেই মৎস্যবন্দরের ছবি কিন্তু আমরা তুলে ধরলাম। তবে যাই হোক না কেন, এই যে স্টিমার ঘাট এক সময় এখানে নামডাক ছিল, কিন্তু আজকে স্টিমার ঘাটটাকে দেখলে মনে হবে কি স্টিমার চলে? নিশ্চয়ই এই নদীতে স্টিমার চলার মতন সম্ভব নয়, কারণ এই নদী মজে গেছে, আর সেই নদী নেই, যার ফলে এখন স্টিমার তো দূরের কথা, এখন চলে বড়জোর ভটভটি কি ট্রলার বা লঞ্চ। তবে লঞ্চ যদি চলে সেটা কিন্তু আমরা দেখাতে পারতাম, তবে দেখাবার চেষ্টা করব। ওই যে ময়নাপাড়া, যেখানে গিয়ে আপনাদের দেখাবো কখন কোন টাইমে লঞ্চ ছাড়ে আর কখন কোন টাইমে যায়। তবে এই পূর্ব মেদিনীপুরের সঙ্গে
দক্ষিণ চব্বিশ পরগনার যে যোগাযোগটা সেটাও সেটা এই জলপথে আমরা দেখাবো। তবে আমরা ধীরে ধীরে এগোবো। আমরা প্রথমেই বলেছি যে এই যে নদীর চরে যারা বসবাস করে তাদের কি অবস্থা, তারা কেমন রয়েছে, তাদের সঙ্গে যেমন কথা বলা, তাদের সঙ্গে আমরা আরেকবার কথা বলবো। তারা দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করে আছে। দাদা, আপনি তো দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করে আছেন। হ্যাঁ, এই যে দীর্ঘ বছর ধরে বসবাস করছেন, আপনার অভিজ্ঞতায় কি বলে? স্টিমার ঘাট নামকরণ, তারপরে এখানে বসবাস করা, একসময় নদী ছিল, আজকে নদী মজে গিয়ে মানুষের জনবসতি গড়ে উঠেছে, তাহলে কি জায়গার সংকটের ফলে আজকের এই পরিস্থিতি? এখন জলের স্রোত নেই, এখন জলের স্রোত না থাকার জন্য সব নদী চড়া পড়ে গেছে। চড়া পড়ে যাওয়ার পরে এইসব বসবাস সমস্ত হয়েছে। আগে বহু নদী গভীর ছিল, এখানে জাহাজ ভিড়তো, আমরা শুনেছি, আমার বাবা মারা বলে জাহাজ ভিড়তো। এখানে জাহাজ ওইখানে লঞ্চ, ফেরি সার্ভিস লঞ্চ মেদিনীপুরে চলে, আর গঙ্গাসাগরের ট্রলার চলে, আর ফিশিং ট্রলার মাছের এই অবধি চলে। আর এইসব নদীঘাট চলে গেছে, আমরা বসবাস করে আছি। নদী মজে। আপনার স্বপন দাস। অর্থাৎ বোঝা গেল এই জায়গাতে আমরা এসে পরিষ্কার ক্লিয়ার, এবং আপনারাও বুঝতে পারলেন যে পূর্ব মেদিনীপুর থেকে যখন সে সমস্ত মানুষ, এখানে কিন্তু অনেক পূর্ব মেদিনীপুরের মানুষ রয়েছে। আপনি পূর্ব মেদিনীপুর বাড়ি না এখানে বাড়ি? দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ি। তো দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যেমন রয়েছে, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর রয়েছে। সব মিলিয়ে এখানকার যে পূর্ব মেদিনীপুর, বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ তারাও কিন্তু এখানে বসবাস করছে। অর্থাৎ সবাই মিলে কিন্তু এই জায়গায় যে বসবাস করে, তারা যেভাবে জীবনযাপন করছে, অর্থাৎ কেউ মৎস্যজীবী, কেউ শ্রমিক, কেউ ভিন রাজ্যে কাজ করতে চলে যায়, সব মিলিয়ে এখানকার যে জীবন জীবিকা তার কিছুটা চালচিত্র আজকে যেমন তুলে ধরবো বলেছিলাম, আর কিছু কিছু বেশ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তুলে ধরলাম। তবে ধীরে ধীরে এগোবো। আজকের যারা এই নদী মজে যাওয়ার পরে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, চলুন আমরা ধীরে ধীরে এগোই। কিছুটা এগিয়ে আসার পরে দেখলাম একটা কথা লেখা আছে, বার্ষিক সাধারণ সভা, অর্থাৎ কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই যে অফিসটা হয়েছে, দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই অফিসটা কিন্তু এক জায়গায় ছিল, স্টিমার ঘাটের কাছাকাছি ছিল। এখন নতুন কলোনি যেটা গড়ে উঠেছে তার পাশাপাশি এই অফিসটি হয়েছে। অনেকে হয়তো কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে অফিস সেটা হয়তো আপনারা জানেন না, কিন্তু আমরা তুলে ধরলাম, দেখালাম আপনাদেরকে। আপনারা অতি সহজে এই জায়গাতে চলে আসতে পারেন। একদিকে রয়েছে মৎস্যবন্দর, আর তার পাশাপাশি এই রাস্তা থেকে আপনারা কিন্তু চলে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু সেই ফিশারম্যানদের যে অফিস রয়েছে সেই অফিসটা আপনাদের দেখিয়ে দিলাম। আর তার পাশাপাশি এখানে একটা, যেখানে এই যে গুঁড়ো মাছের যে ফিশ, যে মাছগুলোকে ড্রাই করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়, আর সেটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার যন্ত্রপাতি রয়েছে। যদিও আমরা ভেতরে ঢুকবো না, ভেতরে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি প্রচুর দুর্গন্ধ এখান থেকে ছড়াচ্ছে। তবে যাই হোক, এই যে জায়গাটা, এখানে কিন্তু এই নতুন প্রজেক্টটা তৈরি হয়েছে, এখানে প্রচুর মানুষ কাজকর্ম করে। তবে এখানকার বেশিরভাগই, যে আমি প্রথম থেকেই বলেছি, তারা কিন্তু মৎস্যজীবী। তবে এই জায়গাতে এই যে গন্ধ, এই গন্ধটা কিন্তু আমরা সহ্য করতে পারি না। তবে এখানে যারা থাকেন তারা কিন্তু এই গন্ধটা তাদের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের কাছে এই গন্ধটা প্রথম নতুন, তো সেই হিসাবে গন্ধটা কিন্তু খুবই নাকে লাগছে, যার ফলে আমরা কিন্তু সেই গন্ধ সহ্য করতে পারি না। তবে এই মৎস্যজীবী ভাইরা তারা কিন্তু ইতিমধ্যে এই যে কাজ করছে, সেই দেখছেন সকাল থেকে কিন্তু তারা এখনও পর্যন্ত কাজ করছে। এই ছোটো ছোটো নৌকো যেগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকোগুলো কিন্তু পাড়ি দেয় মাছ ধরার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সব নৌকোগুলো এই কিনারাতে রয়েছে। তবে যাই হোক, আপনাদেরকে এই ছবিগুলো আজকের দেখালাম, কারণ আপনাদের সঙ্গে এতক্ষণ এই ছবিগুলো নিয়েই কথা হচ্ছিল যে আমরা ধীরে ধীরে দেখাবো যে একদিকে মরিগঙ্গা নদী, তার পাশাপাশি কালনাগিনী নদী, সেই নদী মজে গিয়ে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, মানুষের বসতবাড়ি গড়ে উঠেছে, সেগুলো যেমন দেখাচ্ছি, তার পাশাপাশি যে স্টিমার ঘাট, যে নামকরা ঘাট, সেই ঘাটের ছবিটাও কিন্তু আপনাদের দেখালাম। তবে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, আর কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরবো। আর কিছুটা এগিয়ে এলাম, এগিয়ে এসে দেখাবো এই স্টেডিয়ামের পাশে কারা খেলাধুলা করছে, সেই ছবিটাও তুলবো। কিন্তু তার পাশাপাশি দেখাই এখানে একটু এই যে নৌকোগুলো রয়েছে, এই নৌকোগুলো কিন্তু এই বরফগুলোকে নিয়ে গভীর সমুদ্রে আবার তারা চলে যাবে মাছ ধরতে। তবে ছেলেরা কিন্তু মজা করে এই বরফগুলির গায়ে হাত দিচ্ছে আর মজাও নিচ্ছে। এটা কিন্তু আলাদা। আমরা কিন্তু ছোটোবেলা থেকেই দেখতাম যে একটু বরফ যদি আমাদের হাতে কাছে থাকে, সেই বরফে কিন্তু আমরা হাত লাগাতাম। এখানেও দেখতে পাচ্ছি বাচ্চারা একটু বরফে হাত দিয়ে তারা কিন্তু মজা নিচ্ছে। যাই হোক না, আমরা কিন্তু দেখাই এই যে বরফ তোলা হচ্ছে, তার মানে এরা গভীর সমুদ্রে চলে যাবে, আর সেই গভীর সমুদ্রে যাওয়ার পরে কিন্তু আনবে মাছ, আর সেই মাছ কিন্তু এলাকায় যে মাছের যে ঘাটতি, সেই মাছের ঘাটতি কিন্তু এরাই মেটায়। অর্থাৎ মৎস্যজীবীরা তারা যখন কষ্ট করে গভীর সমুদ্রে চলে যায়, তারা কিন্তু যে মাছ ধরে নিয়ে আসে, সেই মাছ কিন্তু এলাকায় যে সমস্ত যারা গভীর সমুদ্রে যায় না তাদের কাছে কিন্তু পৌঁছে যায়, আর সেই মাছের ঘাটতি কিন্তু এই সমস্ত মৎস্যজীবী ভাইরাই মিটিয়ে দেয়। তবে হ্যাঁ, যে কথা বলতে গেছিলাম, অর্থাৎ বলতে গেছি এই যে মৎস্যজীবী ভাইরা যাদের সঙ্গে এতক্ষণ কথা হয়েছিল, আসলে এই জায়গাটা হচ্ছে কালনাগিনী নদী, আর একদিকে রয়েছে মৎস্যবন্দর। এটা আমরা প্রথম থেকেই বলছি, এখনও বলছি। আর এই সব ছোটো ছোটো নৌকোগুলো দেখছেন, এই কিন্তু গভীর সমুদ্রে চলে যায়। তবে আমরা
এই যে মৎস্য বন্দরের যেমন ছবি দেখালাম, এই যে কালনাগিনী নদীর যেমন ছবি দেখালাম, আর কিছুটা দূরে গেলেই মণিগঙ্গা নদী রয়েছে। মণিগঙ্গা নদী কিন্তু মজে গেছে, তবে এখানে ছেলেরা এই যে নদীর চর মজে যাওয়ার পরে এখানে একটা স্টেডিয়াম তৈরি হয়েছে, আর সেই স্টেডিয়ামটা একটু দূরে রয়েছে। নিশ্চয়ই স্টেডিয়ামের কাছে যাব, তবে এই ছেলেরা সময় পেলে কিন্তু এখানে খেলাধুলা করতে চলে আসে। এখানে বিভিন্ন সময় খেলাধুলা হয়, আর সেই খেলায় কিন্তু তারা অংশ নেয়। তবে এই সময় তারা পেয়েছে, ইতিমধ্যে খেলাধুলা করছে, কেউ জাল সাজছে। যে এই যে কাজ, সকাল থেকে উঠলে তাদের কিন্তু সেই কর্মব্যস্ততা থাকে, আর যে বাচ্চা ছেলেরা তারা কিন্তু নিজেদেরকে পড়াশোনার ফাঁকে একটু খেলাধুলা করে। আর যদিও শনিবার আজকে, এই শনিবারের এই যে দিনটা, সেই দিনটাকে কিন্তু সবাই আনন্দ উপভোগ করছে। যাই হোক, আপনাদের সঙ্গে এতক্ষণ থাকা এই কারণে আপনাদের দেখানো। তবে এই যে আমাদের দাদা ভাই একটু আগে বলছিল, দাদা আমার ছবিটা দেখাও, আমি নিশ্চয়ই এর ছবিটা দেখবো। আমি একটু বিরক্ত হয়েছিলাম ঠিকই, কিন্তু আবার কিন্তু ওর কাছেই যাওয়া। এই যে কষ্ট করে সারাদিন যে ছাতু বানাও, এই ছাতু যারা খায় তারা কি বলে, ছাতু তো কষ্ট করে বানাও, এই ছাতু খাওয়ার পরে ভালো হয়, ভালো 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 ছাতু হয়। ভালো হয়। এটা কোথাকার ছাতুটা, কোথাকার? এই আমাদের কাপ দিবেই। অ্যাকচুয়ালি ছাতু আমাদের বাঙালিরা কতটা খায় আমরা জানি না। খায় না, বেশিরভাগ হিন্দুস্তানিরা খায়, হিন্দুস্তানি বিহারি ওরা বেশিরভাগ খায় ছাতুটা। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের সঙ্গে কথা হলো, এই ছাতু বানায়, কিন্তু ছাতু আমাদের এখানকার প্রিয় খাবার নয়। আমাদের খাবারটা কিন্তু একটু বাঙালিরা কিন্তু মাছে ভাতে থাকে, তবে এই ছাতু খাবারটা বিহারিরা বলি, অর্থাৎ বিহারি নয়, যারা নন বেঙ্গলি, যারা হিন্দি ভাষায় কথা বলে, তারা কিন্তু এগুলো খায়। তবে যাই হোক, এই ছাতু কষ্ট করে বানাচ্ছে, সেই ছবিটা একটু দেখাই। তবে এই যে বানানোর কিন্তু একটা আলাদা মজা দেখলাম, হাতটা ঘুরিয়ে যেভাবে বানাচ্ছে, নিশ্চয়ই বাঙালিরা কিন্তু এই ছাতু দেখার পরে বলবে এক গ্লাস ছাতু দাও, ছাতু খাবো। ছাতু কত করে বিক্রি করছো? 30 টাকা 30 টাকা 30 টাকায় কি? 30 টাকা 20 টাকা, 100 গ্রাম 30 টাকা, আর 50 গ্রাম। সারাদিনে ছাতুর উপরেই সংসার চলে? আমি এখনো বিয়ে করিনি, এখন আমি এমনি ছাতু এমনি ব্যবসা করি। মানে বিয়ে করেনি, এখন সেই ছাতু ব্যবসা করে সংসার চলে, এমনি ঘরে সংসার, এমনি বিয়ে। পরিবারে কজন? আমাদের 4 জন। 4 জন। এই ছাতু বিক্রি করেই চলে? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি গণেশপুরের দিকে। গণেশপুরে, কাকদ্বীপে? হ্যাঁ, কাকদ্বীপে। অর্থাৎ কাকদ্বীপের এই গণেশপুরে তার বাড়ি, কিন্তু সে বিয়ে করেনি বলে আমাদের কাছে জানালো। তাহলে আপনাদের কাছে কোনো যদি মেয়ে থাকে, ওর জন্য বরফ হাতে দেওয়ার পরে ঠান্ডা লাগে, কিন্তু বরফ নিয়ে তো বাচ্চারা ছোট ছোট, তোমরা তো এখন তো বড় নয়, ছোট। হাতটা ধুতে দিয়েছি, ব্যাগ করছিলাম, হাতে ময়লা ছিল তাই। তো এই যে আজকে শনিবার, আজকে কি ছুটি? হ্যাঁ ছুটি, 12 পরিমাণে শনিবার ছুটি। মানে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করা হয়? কোন স্কুলে পড়া হয়? আদর্শ। আদর্শ। আদর্শ তো নাম ডাক আছে, তো আজকে ছুটি তো, তাই এখন ছুটি না, আমার জন্য ছুটি, স্কুল খোলা আছে। স্কুল খোলা আছে, তাকে ক্রিকেট খেলতে এসছো? হ্যাঁ, তাহলে ওই মাঠে ক্রিকেট খেলা হচ্ছে তো? আচ্ছা, এই যে দুর্গন্ধটা, এই গন্ধটা তোমাদের কাছে আসছে না? মাঠে আসছে না? বলে এনারা ভালো বলতে পারবেন, আমরা তো এখানে পার্টি দিই না না। না, এমনি খেলাধুলার সময় গন্ধ আসে তো? খেলাধুলার সময় গন্ধ আসে তো? তো যাই হোক, এই যে ছোট ছোট ছেলেরা তারা কিন্তু বরফ গলাচ্ছে, তাদের সঙ্গে কথা হলো। আর আমার একটা দাদা ওখান থেকে সাবল থেকে সজোরে মারছে একটা বরফে। দাদার ছবিটা একটু দেখাই। দাদা, গায়ের জোর দেখাতে হয় না, কায়দা করে বরফ কাটতে হয়? দাদা এদিকে তাকান, গায়ের জোরে কাটতে হয় না কায়দা করে মারতে হয়? ব্যালেন্সে কাটতে হয়। ব্যালেন্সে কাটতে হয়। আর এই বরফ কোথায় চলে যায়? এই বরফগুলো কোথায় চলে যায়? বরফ আছে, গুলে আছে নদীতে, একদম মিশে যাচ্ছে। মানে যে মাছ যারা ধরে, সেই মাছে বরফগুলো দেওয়া হয়। কষ্ট করে এই যে দাদারা বরফ আজকে তুলছে এই নৌকোতে, তারপরে যখন মাছ নিয়ে আসবেন, ওই মাছ কিন্তু বাজারে যে দামে বিক্রি হয়, তাতে করে যারা প্রকৃত গভীর সমুদ্র থেকে মাছ নিয়ে আসে, তারা কিন্তু সেই দাম পায় না। কিছুটা এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে দেখতে পাচ্ছি সুন্দরবন রামকৃষ্ণ সেবা আশ্রম। এই যে বুদ্ধপুর এই এলাকায় 1979 সালে এটা স্থাপিত হয়েছিল। তবে একটু এগিয়ে এলাম, এগিয়ে এসে দেখাবো এই যে কাকদ্বীপ রিসার্চ সেন্টার, CIBA সিবা, এই যে কাকদ্বীপ গবেষণা কেন্দ্র, যে কেন্দ্রীয় নোনা জীবজল পালন অনুসন্ধান সংস্থা, সেটা কিন্তু এইখানে। তাই এখানে বেশ বড় করে অফিস রয়েছে, এবং এখানে এলাকার বিভিন্ন চাষিরা তারা কিন্তু এসে কিন্তু এখানে যে গবেষণা কেন্দ্রে তারা এসে তাদের এলাকায় মাছের কি পরিস্থিতি থাকে, মাছ কিভাবে চাষ করবেন, সেগুলো কিন্তু তারা এই গবেষণা কেন্দ্রে চলে আসেন। তবে রাস্তাটা দেখালাম, রাস্তাটা খুব একটা ভালো নয় যদিও, তবে এই ছবিটা দেখালাম। আগামী দিনে রাস্তার একটু খারাপ অবস্থা রয়েছে, তো আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু এমন কিছু ছবি দেখাই যেগুলো আপনার খুবই দরকার। কারণ এই যে কাকদ্বীপ রিসার্চ সেন্টার, এখানে কিন্তু আপনি এসে আপনার যে চাষবাস অর্থাৎ সে সম্বন্ধে আলোচনা করতে পারেন, এবং সেখানে আলোচনা করে আপনি জানতে পারবেন যে এখানে কি রিসার্চ করা হয়, বা কি সমস্যা হয়, কি মাছের রোগ হয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখানে যে সব সায়েন্টিস্টরা থাকে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। তবে এই ছবিটা এই জন্য দেখানো আপনাদেরকে। চলুন আমরা ধীরে ধীরে এগোবো। কথা দিয়েছি যেখানে 2 জেলার
জলপথে যাতায়াতের যে ট্রলারগুলি থাকে তাদের সঙ্গে কথা বলা। এগিয়ে যাই আমরা ধীরে ধীরে। বেশ কিছুটা এগিয়ে এলাম, এখানে দেখছি একটা ডগ রয়েছে, যে ডগে এখানে ট্রলারগুলো তোলা হয়। আর সেই ট্রলারগুলো কীভাবে তোলা হয় সেটা দেখেছেন তো, এইভাবে তুলে কিন্তু রেখে এই কাজকর্ম হয়। এখানে কিন্তু কাজকর্ম চলছে, আর সেই ছবিগুলো একটু দেখালাম। বিশেষ করে আমরা ময়নাপাড়া এলাকায় যখন ঢুকে পড়ি, অর্থাৎ একটা মুড়িগঙ্গা নদী, এই মুড়িগঙ্গা নদীর একপাশে যেমন কালনাগিনী নদী আর এই মুড়িগঙ্গা নদী মিশে গেছে গভীর সমুদ্রে, ধীরে ধীরে চলে গেছে। তবে যাই হোক না কেন, আমরা এই যে ডগে চলে এলাম, এখান থেকে কীভাবে নৌকো বড় বড় যেগুলো সমস্ত ট্রলার সেগুলোকে এইভাবে তোলা হয়, আর সেই ছবিটা আমি আপনাদের দেখালাম। এখানেই আমরা যখন যাই তখন রাস্তাটা খুবই খারাপ ছিল, তবে এবারে একটু কংক্রিটের রাস্তা পাবো। সেই রাস্তা থেকে ধীরে ধীরে, বললাম না, দুই জেলার সঙ্গে যেখানে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় যেভাবে জলপথে যাওয়া যায় সেটাই আমরা একটু দেখাবো। তবে এখানকার ডগের চিত্রটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। তবে আমি ধীরে ধীরে আগাই, কারণ নদীর জল যেহেতু বেড়ে গেছে, নৌকো মনে হয় এবার ছেড়ে দেবে। তবে ধীরে ধীরে ময়নাপাড়া যেখানে আমরা কথা দিয়েছিলাম সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে কখন কোন সময় ছাড়ে। তবে জোয়ার ভাটার যে সময়টা থাকে সেই সময়ের মধ্যে কিন্তু তারা নৌকো ছেড়ে দেয়। তবে এগোতে এগোতে আপনাদের দেখাতে থাকবো। তবে এই যে ডগটা দেখালাম, এখানে কিন্তু নৌকোগুলো তুলে কাজকর্ম করা হয়। এখানকার যারা মৎস্যজীবী ভাই তারা কিন্তু এই নৌকোগুলোকে ছাড়িয়ে আবার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য চলে যায়। তবে সেই ছবি কিছুটা আমরা তুললাম। এরপরে আমরা সেখানেই চলে যাব, ময়নাপাড়া এলাকা থেকে যেখানে নৌকো ছাড়ে। আমরা এই ময়নাপাড়া ঘাটেই চলে এলাম। এবার ময়নাপাড়া ঘাট থেকে যে পূর্ব মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার যোগাযোগ রয়েছে সেই ছবি কিন্তু আমরা দেখাবো। এই যে নৌকোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলে যাবে পূর্ব মেদিনীপুর। এই যে সেই নৌকো, যার সময়সীমা অর্থাৎ জোয়ার ভাটা হলেই কিন্তু এখান থেকে নৌকো ছেড়ে দেয়। ইতিমধ্যে কিন্তু নৌকো ছাড়া শুরু করে দিয়েছে। আমরা কিন্তু একটু ছবিটা ওনাদের দেখাবো এবং আপনাদের দেখাবো এবং কথা বলবো। এই নৌকো কিন্তু ইতিমধ্যে ছাড়া শুরু করেছে। এই নৌকোটা কোন জায়গায় যাবে নিশ্চয়ই আমরা না জানতে পারলে বলতে পারবো না। মনে হয় এটা পূর্ব মেদিনীপুর চলে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরের যে যোগ রয়েছে সেটা কিন্তু আমরা প্রথমেই বলেছি। আপনার পূর্ব মেদিনীপুর যাবে তো? কোথায় যান? পূর্ব মেদিনীপুর আমরা ভাঙাবাড়া তালবাড়ি। এই যে নৌকো যে এখান থেকে ছাড়ে, এর কি টাইম টেবিল ঠিক থাকে না জোয়ার ভাটার সঙ্গে? না, টাইম টেবিল। তো আজকে ময়নাপাড়া থেকে কেন? আজকে জল কমের জন্য এখান থেকে ছাড়া হচ্ছে। এটা চলে যাবে একদম একবারে তালবাড়ি। অর্থাৎ এই দুই চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর আজও যোগাযোগ রয়েছে। হ্যাঁ, সবসময় জানে সকল সময়। কি নাম আপনার? আমার নাম সুভাষ মণ্ডল। আপনার নৌকোর নাম কি? এই বিশ্বনবী। অর্থাৎ আমরা যখন বলেছিলাম যে চব্বিশ পরগনা থেকে মেদিনীপুরের যে যোগাযোগ, কিন্তু এখানকার মানুষ তারা কিন্তু এই যে জলপথে কিন্তু আজও যাতায়াত করেন। তবে এখানে কিন্তু আরেকটা নৌকো দেখতে পাচ্ছি। এই নৌকোটা সম্ভবত অন্য কোথাও যাবে। এটা কাঁটাখালি বলছে, যদিও আমার পূর্ব মেদিনীপুর সম্বন্ধে তেমন অভিজ্ঞতা নেই। তবে এই যে এখানে ময়নাপাড়া অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার এই যে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ময়নাপাড়া, অর্থাৎ এটা মুড়িগঙ্গা নদী। এই নদীতে যেমন চলে, আপনাদেরকে দেখাই, এই যে বড় বড় ট্রলারগুলি, ওই ট্রলার আসছে, ওই ট্রলারগুলি চলে। তার পাশাপাশি এটা কিন্তু একটা লঞ্চ টাইপের, অর্থাৎ আমরা যদি বলি লঞ্চ কিন্তু আজও সেইভাবেই যাতায়াত করে। তবে এই যে স্টিমার ঘাট কথাটা ব্যবহার করা হয়, তখন কি স্টিমার চলতো? হ্যাঁ, আগের জন্মে চলছে, তখন ওখান থেকে কাকদ্বীপ থেকে চলতো। কাকদ্বীপ থেকে স্টিমার ঘাট। অর্থাৎ এই যে মৎস্যজীবীরা তারা যেমন এই নৌকো অর্থাৎ এই মুড়িগঙ্গা নদীতে, অর্থাৎ এই নদীতে কিন্তু তারা কিন্তু মাছ ধরে এখন ফিরছে সম্ভবত। তবে এটা কিন্তু যাবে সেই পূর্ব মেদিনীপুর, যাদের সঙ্গে এখনও দক্ষিণ চব্বিশ পরগনার যোগাযোগ রয়েছে। তবে জলপথে যেতে গেলে কোনো অসুবিধে হয় না বলে এরা জানে পর থেকেই। তবে আমি সেই ছবি কেন দেখাচ্ছি, যেখানে অনেক সময় দেখা গেছে এই যে সুন্দরবনের ভৌগোলিক মানচিত্র অনুযায়ী যদি দেখা যায়, নদ নদী যেমন রয়েছে, পূর্ব মেদিনীপুর এলাকায় কিন্তু নদ নদী রয়েছে। তবে এই নদীপথের যোগাযোগ কিন্তু দীর্ঘদিন ধরে ছিল। দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে সুন্দরবনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ এই নিবিড় সম্পর্ক একসময় পূর্ব মেদিনীপুরের মানুষজন কিন্তু এই সুন্দরবনে বসবাস করে, তারা কিন্তু জঙ্গল কাটাই করে এখনও বসবাস করে রয়েছে। তবে আমরা সেই ছবিগুলো কেন তুলে ধরছি, যে এই ছবিগুলো তুলে ধরার কারণ, এখনও যেভাবে ভাষায় কথা বলা হয়, পূর্ব মেদিনীপুরের ভাষাতে একটু কথা শুনবো। এখানে অনেক দাদা রয়েছে, পূর্ব মেদিনীপুরের ভাষা কি ভাষাতে কথা বলে একটু যদি শোনা যায়। দাদা, আপনি পূর্ব মেদিনীপুরের কথা তো বলতে পারেন, একটু বলুন। আমরা খাইটি যাইটি করিটি এই সমস্ত কথা আমাদের পূর্ব মেদিনীপুরের ভাষা, বুঝলেন তো। আমাদের ভাষা রেকর্ডভুক্ত ভাষা। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খেজুরি থানা একদম নাম বিশিষ্ট জেলা, যে জেলার ভাষা কোনো থানাতে চলে না, কোনো জেলাতে চলে না। আমরা খেজুরিবাসী, আমাদের এই ভাষা। আমার নাম অশোক প্রামাণিক, খেজুরি বাড়ি। অর্থাৎ অশোকদার কথাতে বোঝা গেল যে এখনো পর্যন্ত সেই যে গ্রামীণ ভাষাগুলো রয়েছে আঞ্চলিক ভাষা হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। বিশেষ করে উড়িষ্যার বর্ডার যেখানে রয়েছে, উড়িয়া ভাষার সঙ্গে কিন্তু কিছুটা সংমিশ্রণ রয়েছে আমাদের মনে হয়। তবে যাই হোক না কেন, এই যে দক্ষিণ চব্বিশ পরগনার যে সমস্ত মানুষ যারা বসবাস করে থাকেন, তাদের ভাষা একটু অনেকটাই তফাৎ। তবে আঞ্চলিক ভাষা হিসাবে এখনো পর্যন্ত যেসব এলাকায় আপনি যাবেন, সেখানকার আঞ্চলিক ভাষাতে আপনি কথা শুনতে পাবেন। তবে ইতিমধ্যে সেই যে পূর্ব মেদিনীপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই যে নৌকো ছাড়া শুরু করে দিয়েছে, আর সেই ছবিটা দেখাই। এই দেখেছেন পূর্ব মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার কেমন নিবিড় সম্পর্ক।
আজও আছে, কারণ এই সুন্দরবনে তারা কিন্তু এখনও এসে বসবাস করেন। আর তাদের জায়গা জমি যেমন এখানে রয়েছে, সেখানেও কিন্তু জায়গা জমি রয়েছে। ওই দুই জায়গাতে দুজনে যাতায়াত করতে গেলে যেমন সড়ক পথে রয়েছে, আর জলপথে কিন্তু অনেকটাই, এই যে এখান থেকেই নৌকো ছাড়বে আর চলে যাবে এই মণিগঙ্গা নদী হয়ে একেবারে গভীর সমুদ্র হয়ে আবার সেই জায়গা অর্থাৎ খেজুরি। চলুন আমরা কিন্তু ছবিটা দেখালাম, এখানেও কিন্তু অনেকজন বসে রয়েছে, এটাও যাবে। তবে এটা একটু ভাঙাচুরো নৌকো, এটা কিন্তু লঞ্চ, তবে এই দুটোর মধ্যে অনেকটাই তফাৎ। তবে সম্ভবত এই নৌকোগুলো যখন সমুদ্রে চলে যায়, যারা পাড়ি দেন, যারা যাতায়াত করেন, তাদের হয়তো অনেকটাই ভয় করে। কিন্তু আমরা জানি নৌকোতে আমরা উঠি না, নৌকোতে হয়তো যেতে আমাদের ভয় করে, কিন্তু যারা নৌকোতে যাতায়াত করেন তাদের কিন্তু সেই ভয়টা হয়তো নেই। তবে যাই হোক, আমি দেখাই এই পূর্ব মেদিনীপুরে রয়েছে এই কি বলছে খাইটি যাইটি, এখানে এই যাই হোক, এই যে নিরাপত্তা বলছেন, যিনি চালক উনি বলছেন নিরাপত্তায় যাওয়া হয়, কিন্তু প্রাকৃতিক ঝড় হলে উনি কতটা নিরাপত্তা দেবে সেটা অনেক বড় প্রশ্ন চিহ্ন। যাই হোক না কেন, ঝড় ঝাপটা যখন হয় তখন হয়তো একদম কিনারে নৌকো রাখতে হয়, ইনি উনার কথা বলেছে। কিন্তু প্রাকৃতিক ঝঞ্ঝাট হলে উনি যত বাহাদুরি কথা বলুক না কেন, ওই প্রাকৃতিক ঝঞ্ঝাটের কাছে উনি কিছু করতে পারবেন না, কারণ তা সেক্ষেত্রে কিন্তু উনাকে থাকতে হয়। যাই হোক, এই ছবিগুলো কেন দেখালাম, এই যে বললাম একটা 24 পরগনা আর মেদিনীপুরের কী সম্পর্ক রয়েছে। এখানকার মানুষজন দেখেছেন, অর্থাৎ এই যে ওখানকার মানুষজনের সঙ্গে এখানকার মানুষজন একটু অনেকটাই ফারাক, কিন্তু বুঝতে পারছেন। এই দেখাই আপনাদেরকে একটু ছবি দেখাই, আর তার সঙ্গে তো গল্প হবে। আমি বলেছি না, সমুদ্রের কিনার থেকে আজকে যেমন বলেছিলাম মণিগঙ্গা নদী এবং কালনাগিনী নদীর চরে যারা বসবাস করে। তবে আর একটা কথা আপনাদের সঙ্গে সঙ্গেই শেয়ার করা ভালো, বলে দিই, এখানে একটা ম্যানগ্রোভ অর্থাৎ এখানে একটা ফরেস্ট রয়েছে। তবে এই ফরেস্টের উপর দিয়ে এই যে দেখেছেন একটা ইলেকট্রিসিটি চলে গেছে, বা এই যোগাযোগ ব্যবস্থা যে এখন ফরেস্ট যেভাবে করেছে, গাছ লাগিয়েছে প্রচুর। তবে কতটা কি গাছ এই নদীর কিনারাতে হয়েছে দেখেন, এদিকে দেখবেন নৌকো আর নৌকো, নদীর এই কি ধানি গাছ বলে এগুলো, এই যে ঘাসগুলো হয়েছে, এগুলো বড় জোর এই আপনার গরু খেতে পারে, এগুলো এখানকার মানুষে জ্বালানি দিতে পারে। তবে এইগুলোতে কিন্তু পড়ে রয়েছে, যদি গাছ লাগানো হয় তবে সুন্দরবনের অক্সিজেনের অভাব হবে না। সুন্দরবনে যত গাছ লাগাবে তত করে সুন্দরবনকে বাঁচানো যাবে। যাই হোক, আমরা এই গাড়ি তোলাটা দেখাই, এই যে কি কষ্ট করে এই যাবে, এটা মেদিনীপুর যাবে তো, চলুন আমরা দেখাই একটু কিভাবে তোলা হয়। আপনি দেখতে পাচ্ছেন যিনি ড্রাইভার রয়েছেন উনি দক্ষ ড্রাইভার রয়েছেন, কিভাবে তোলা হয়। তবে পড়ে গেলে কিন্তু বিপদের সীমা থাকবে না, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি ছবিটা দেখাই, বুঝতেই পাচ্ছেন। এই যদি গাড়িটা তুলতে বা নড়তে যদি পড়ে যায়, তাতে কিন্তু কাদাতে পড়ে যাবে। তবে খুব যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত পড়ার কোনো চান্স নেই মনে হয়। তবে যাই হোক না কেন, সেইভাবেই দেখছি। এটা কিন্তু খুব কঠিন পরীক্ষা চলছে, শুনতেই পাচ্ছেন। এমন জায়গাতে গাড়িটা রেখেছে, এখন গাড়িটা যাবে ট্রলারে বা এই লঞ্চে কি করে, সেটাই একটা দেখুন। এ তো বড়, দেখেছেন এই গাড়িটা তুলতে কত ঝুঁকিপূর্ণ কাজ, এটার বড় ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু গাড়িটাকে দেখাই আপনাদের, এই আস্তে আস্তে করে গাড়িটা এইভাবে তুলতে হচ্ছে। ইনিও আবার তার কোমরটা ধরবেন, বুঝতে পারছেন। এইভাবে ধরে কিন্তু গাড়িটাকে তোলা হবে। আর এই লঞ্চটা সম্ভবত ছেড়ে দিয়েছে মনে হয়, ওটা দেখাবো। সবই চলে যাবে। দেখুন এই পদ্ধতিতে নৌকোয় কিভাবে তোলা হয় সেটা বুঝতেই পাচ্ছেন। এই ট্রলার একটা যেভাবে গাড়ি তোলা হলো, আবার এইটাও ছেড়ে সেই মেদিনীপুর যেটা বলেছিলাম পূর্ব মেদিনীপুরে, এটাও ছেড়ে চলে যাচ্ছে ময়নাপাড়ার ঘাট থেকে। আর এটাও দেখতে পাচ্ছেন, এইটাই যে কীভাবে তোলা হলো। এই যে ঝুঁকি নিয়ে তোলা, অর্থাৎ হঠাৎ করে জল নেই ঠিকই, কিন্তু এই যে সিঁড়িটা লাগানো আছে অনেকটাই ঝুঁকিপূর্ণ। যাই হোক না কেন, ওই যে একটা মাসিমা দাঁড়িয়ে রয়েছে, মাসিমার সঙ্গে একটু কথা বলবো মেদিনীপুরের ভাষাতে। মাসিমা মেদিনীপুরের বাড়ি তো? কোথায় বাড়ি? দুর্গানগরে কোন জায়গায়? নাম কত বছর চলে এসছেন এই দক্ষিণ 24 পরগনায়? ও সব কথা কইতে পারবো নি। কইতে পারবো নি? একটু কও শুনি। বাপ ঠাকুরদার আমবলে আসছে। আমবলে আসছে তো মেদিনীপুর থেকে অনেকদিন আগেই চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, বাপ ঠাকুরদারা আসছে। বাপেদের জন্ম এখানে, আমাদেরও জন্ম এখানে। আচ্ছা, এই তো এখানেই বাড়ি এখন? হ্যাঁ, এখন এখানে বাড়ি। অর্থাৎ বোঝা গেল মেদিনীপুরের মানুষ কিন্তু এই জায়গায় যে চলে এসছে। এবারে নৌকোটা কিন্তু ধীরে ধীরে সেই মণিগঙ্গা নদী হয়ে এবারে চলে যাবে সেই পূর্ব মেদিনীপুর। একটা নৌকো বেরিয়ে যাচ্ছে, সেটা যেমন দেখাচ্ছি, তার পাশাপাশি এটাও দেখাচ্ছি। এই যে জল না থাকার ফলে কতটা সমস্যা, কতটা ঝুঁকি নিয়ে কিন্তু এই যে পারাপার হতে হয়, সেটা দেখে বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু তুলতে হয়। তবে নদীপথে যাওয়াটা যতটা সহজ, তার জল না থাকলে অনেকটাই কঠিন। যাই হোক, আমরা এই ছবিগুলো কেন তুলে ধরলাম, যে দুই জেলার মধ্যে
কতটা নিবিড় সম্পর্ক থাকলে এই যে যোগাযোগ ব্যবস্থা আজও নদীপথে রয়েছে, যেমন সড়ক পথে রয়েছে, সড়ক পথেও আপনি যেমন যেতে পারেন, নদীপথেও রয়েছে। যাই হোক, আপনাদেরকে আজ সারাদিনই আমি যেমন ঘুরিয়ে ঘুরিয়ে, সারাদিন বললে ভুল হবে, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আজকের যে ছবিগুলো দেখালাম, যে এই যে ফরেস্ট রয়েছে পাশে, এখানে কালনাগিনী নদী, মরিগঙ্গা নদী, এখানকার মৎস্যজীবীরা তাদের জীবন জীবিকা, তারাই হঠাৎ করে বসতবাড়ি কোথায় করেছে, জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, সে কারণে যে তারা বসতবাড়ি করেছে নদীর চরে, সেটাও যেমন দেখালাম, তাদের সঙ্গে কথা বললাম। আর এই যে স্টিমার ঘাট, যেটা নিয়ে এতক্ষণ গল্প হচ্ছিল, যে স্টিমার ঘাট, অর্থাৎ এখানে স্টিমার চলতো, আজকের আর স্টিমার চলে না, লঞ্চ চলে। আর আমরা কোনো সময় এই নৌকোতে করে একদিন হয়তো বেড়াতে যাব, কিন্তু সেই বেড়ানোর সময় যদি পাই, একদিন এই নৌকো করে দেখা যাবে ওই খেজুরি না যে জায়গায় যাচ্ছে, সেই জায়গায় নিশ্চয়ই একদিন যাওয়া যাবে। সবাইকে বলবো ভিডিওটা কেমন লাগে। আমরা কিন্তু বরাবরই আপনাদের কাছে এই সমস্ত তথ্যচিত্র তুলে ধরি, যে সমস্ত এলাকার মানুষ তারা জানে না, তাদের কাছে এই সমস্ত তথ্যগুলো তুলে তাদেরকে দেখাই যে এখানে এইভাবে চলে তাদের জীবন জীবিকা, এইভাবে হয় দুই জেলার সম্পর্ক। এখনও মানুষ আসছে, সেটা দেখাই একটু। এই যে হরেন পড়ে গেছে, এই যে হরেন পড়ে গেছে, এখনও ব্যস্ত আছে, আস্তে আস্তে করে উঠতে হবে। তবে এই না, এই যে যাতায়াত করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যে উঠে পড়ে এবং ব্যালেন্স করে চলে যায়, দেখলেন তো, দেখাই। এই দেখুন সাহস দেখেছেন, সাহস দেখেছেন, কোনো কিছু ধরতে হয় না, একেবারে নির্বিধায় সিঁড়িতে উঠলো, একদম সিঁড়ির উপরে ধীরে ধীরে চলে গেল। সাহস কিন্তু বলিয়ারি, সাহস রয়েছে। তোমার পিসি কোথায় যাচ্ছে? সাগরে যাচ্ছে। সাগরে যাচ্ছে, সাগরেই এই লঞ্চ যাবে তো? না, এটা কচুবাড়ি যাবে, ওখান দিয়ে আবার যাবে। তবে এতক্ষণ তো আপনাদের সঙ্গে কাটালাম, আপনাদের সঙ্গে দেখালাম, এবারে লঞ্চটা ছাড়ার সময় হয়ে গেছে। এই ছাড়ার মুহূর্তটা আপনাদের দেখিয়ে এবারে কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের সেই গন্তব্যস্থল বাড়ি, এবারে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। তবে আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম, আপনাদের এই নদীর যে চড়ে, নদীর যে কোথায় নাব্যতা, কোথায় চড়া পড়েছে, কোথায় আবার ম্যানগ্রোভ অভয়ারণ্য, যেখানে ম্যানগ্রোভ প্রচুর পরিমাণ হয়েছে, সেই সব ছবিগুলো তুলে ধরলাম। এখানকার যে কালনাগিনী নদী, মরিগঙ্গা নদী, এইসব নদী এলাকার মানুষজন তারা কিভাবে বসবাস করে, তাদের সঙ্গে যেমন কথা বললাম। আর দুই জেলার সঙ্গে যে সম্পর্ক জলপথে, সেটাও যেমন দেখালাম। এই যে সিঁড়ি টেনে, এখন কিন্তু এই সিঁড়িটা টেনে নেওয়া হচ্ছে, তার মানে কি এবার ধীরে ধীরে আমাদের জেলা থেকে বিচ্ছিন্ন হবে, এবারে আমাদের জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ধীরে ধীরে মেদিনীপুরের দিকে এগোবে। আর সেই এখন তো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুটো মেদিনীপুর ভাগ হয়ে গেছে, তখন একটাই মেদিনীপুর ছিল। তো এই মেদিনীপুরের মানুষ কিন্তু এবারে দেখুন, তারা কিন্তু ধীরে ধীরে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর সেই ছবি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। চলুন এবার শেষে আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, এই জেঠিঘাট, ময়নাপাড়া জেঠিঘাট, আর জেঠিঘাট থেকে ওই যে লঞ্চ, মরিগঙ্গা নদী, আর ও পাশে ফরেস্ট, আর এটা জেঠি। আর এখান থেকেই কিন্তু এই লঞ্চ এবার পাড়ি দেবে পূর্ব মেদিনীপুর। সেই পূর্ব মেদিনীপুর যে চলে যাচ্ছে, দেখুন এখান থেকে অতি সহজে জলপথে কিন্তু আপনি পূর্ব মেদিনীপুর চলে যেতে পারেন। ছবিটা দেখছেন, এই ধীরে 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 লঞ্চ বেরিয়ে পড়ছে, আর সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। পাশে একটা ট্রলার দাঁড়িয়ে রয়েছে, সেই ছবিটা যেমন দেখা যাচ্ছে, দেখলেন। এবারে কিন্তু বেরিয়ে পড়লো। আর এই ময়নাপাড়ার জেঠিটা অনেকেই এসেছেন, এরা কিন্তু অনেকেই রয়েছেন পূর্ব মেদিনীপুর, আবার এখানকার মানুষ অর্থাৎ 24 পরগনার। এই 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর যেন মিলেমিশে এক হয়ে গেছে। 24 পরগনায় যারা বসবাস করে তারা আবার পূর্ব মেদিনীপুরের সঙ্গে যোগাযোগও রেখেছে। বেশ কিছু মানুষ রয়েছে এখনও পর্যন্ত সেই 24 আর পূর্ব মেদিনীপুর আর পূর্ব বাংলা সব যেন এক জায়গায় মিলে যেন একাকার হয়ে গেছে। এখানকার মানুষজন এইভাবেই বসবাস করে তাদের জীবন জীবিকা কাটাচ্ছে। তাদের জীবন জীবিকা যেমন কাটায় আমরা যেমন তুলে ধরি। আজকের কিন্তু আমরা এবার বাড়ি ফেরার পথে এবার বাড়ি আমরা ফেরত হব। আর দেখেছেন এই যে সবাইকে দেখাচ্ছি আপনাদেরকে, এইটা হচ্ছে ময়নাপাড়ার জেঠিঘাট। আর এই পাশে দেখছেন এটা হচ্ছে ফরেস্ট। ময়নাপাড়ার এই এলাকায় যে ফরেস্ট, প্রচুর বাদাবন রয়েছে, প্রচুর গাছ লাগানো হয়েছে, দেখলাম প্রচুর গাছ রয়েছে, সেগুলো যেমন দেখতে পাচ্ছেন। তবে আমরা ধীরে ধীরে এবার গন্তব্যস্থল বাড়ির দিকে একটু দূর থেকে দেখাই। এই যে দূর থেকে আপনি দেখতে পাচ্ছেন লঞ্চটা কিন্তু এবার কিন্তু তার গতিতে বেরিয়ে যাচ্ছে। আর সেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এই যে
আমি প্রথমেই বলেছি মরিগঙ্গা নদী আর কালনাগিনী নদী, এই দুটো নদীর চরে যারা বসবাস করে আছেন, যত আমি প্রথমে একটা কথাই আপনাদের বলেছি, জনসংখ্যা যখন বৃদ্ধি হয় তখন মানুষের বসবাসের জায়গা যখন কমে আসে তখন তারা নদীর চর, কোথাও মাঠে, এইভাবে তারা বসবাস করে। তবে এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মৎস্যজীবীরা নদীর চরেই বসবাস করে থাকেন, আর সেই ছবি কিন্তু আমি দেখিয়েছিলাম। আর দুই জেলার সঙ্গে যে যোগাযোগ সেটাও আজকে তুলে ধরলাম সবাইকে, এই কারণে দেখানো যে মানুষের সঙ্গে যে নিবিড় সম্পর্ক আজও রয়েছে, এবং সেই জেলা থেকে এই জেলা আজও মানুষ একে অপরের দিকে তাকিয়ে থাকে কখন সেই পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনায় আসবে। আর বিশেষ করে এই ময়নাপাড়ায় এলাম, আর ময়নাপাড়ায় দেখেছেন কত মহিলারা সব ছাড়তে এসেছিল, কেউ মাসি, কেউ দিদি, সবাইকে ছেড়ে এখন কিন্তু সব বেরিয়ে যাচ্ছে। তারা এখন হাসতে হাসতে যাচ্ছে, কারণ মাসিকে ছেড়েছে, দিদিকে ছেড়েছে, আবার কেউ নিজের আপনজনকে ওই পূর্ব মেদিনীপুরে যেতে দেখেছি আমি, সেই ছবিও তুলে ধরেছিলাম। আর এই ময়নাপাড়ার এই জায়গা থেকে এখন বেরোবো বাড়ির দিকে। প্রথমে বলেছি যে আমাদের আজকের এই যে ভিডিও তথ্যচিত্র ছিল, যেখানে শুধু কালনাগিনী নদী, মরিগঙ্গা নদী এবং সুন্দরবনের বেশ কিছু অংশ আপনাদের দেখিয়েছি। চলুন, সবাইকে বলবো ভিডিওগুলি দেখবেন, আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বরাবরই আপনার এলাকায় পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন।